স্বাগত উপজেলা প্রেস ক্লাব বা সাংবাদিক সমাজের পক্ষ থেকে স্বাগত। পরিস্থিতি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটা এই ফরিদপুর পুলিশ করোনার সময় আমরা দেখেছি যে হিন্দু মৃত্যুকে শ্মশানে নিয়ে তারা সব কাজ করছে, অনেক মুসলমানদের দাফনের ব্যবস্থা করছে, রোগীদের হাসপাতালে আসছে এবং এই ফরিদপুর পুলিশ এসপি অফিসের সামনে শত শত লোক দাঁড়িয়ে থাকছে ত্রাণের জন্য। এই ফরিদপুর পুলিশ ত্রাণ নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গেছে করোনার সময় তাদের বেতনের অংশ নিয়ে। এই মানবিক পুলিশ আমরা ফরিদপুরে দেখেছি করোনার সময়। তো আবার পুলিশেরই অন্য বিভিন্ন ভূমিকাও আমরা ভিন্ন দেখছি, যেটার জন্য পুলিশ এখন আমাদের কাছে অনেকের কাছে সমাজের কাছে একটু বিতর্কিত বা একটু অবস্থা আছে। তো আপনি পুলিশ সুপার হিসেবে ফরিদপুরে সেই মানবিক পুলিশের যে চরিত্রটা আমরা দেখেছি, ফরিদপুরবাসী কি সেটা দেখতে পারবেন? ওনার কথা একটু বলি। আমাদের কিছুদিন আগে অনেক ঘটনা ঘটে গেছে, তাই না? তো আমাদের ধরেন যে এসপি চেঞ্জ হয়েছে, আরো লোকজনও চেঞ্জ হবে। আমরা আশা করব, মানুষ আসলে চলতে গেলে তো ভুলভ্রান্তি হতে পারে, এরকম হয়তো অনেক ভুলভ্রান্তি হয়েছে আমাদের, এটা অস্বীকার করার উপায় নাই। তো আমরা চেষ্টা করব এই ভুলভ্রান্তি থেকে বেরিয়ে এসে আমরা আপনারা যেই রকম সেবা প্রত্যাশা করেন সেরকম সেবাটাই দেওয়ার চেষ্টা করব। তো নিঃসন্দেহে পুলিশ জনগণের বন্ধু এবং মাননীয় সেনা প্রধান সাহেব বলেছেন যে পুলিশ ব্যতীত অন্য 3 বাহিনীর দ্বারাও দেশকে কন্ট্রোলে রাখা সম্ভব না। তো পুলিশের অনেক পজিটিভ দিক রয়েছে। তো সবকিছু বলে স্যার আমরা নতুন করে শুরু করতে চাই এবং সার্বিক বিষয়ে আপনার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ স্যার। এসে আমি আমার সকল ওসিদের নিয়ে এবং অন্যান্য অফিসার যারা আছে সবাইকে নিয়ে বসেছি। এই অস্ত্র উদ্ধার নিয়ে তাদের সাথে কথা বলেছি যে আমাদের প্রথম কাজ অস্ত্রগুলো উদ্ধার করার। তো সেক্ষেত্রে আপনারা একটু হেল্প করবেন। আপনাদের কাছে যদি তথ্য থাকে, আপনারা যদি দেখে থাকেন যখন এগুলো লুট হয়েছে যে নিয়ে গেছে কারা, যদি দেখে থাকে আমাদের জানাইন, একটু গোপনে জানাবেন, অসুবিধা না, আমরা তার নাম প্রকাশ করবো, আমাকে জানাবেন। এভাবে একটু তথ্য দিয়ে আমাদের হেল্প করলে আমার মনে হয় আমরা কাজটা আরো দ্রুত করতে পারি। আর আমাদের সদিচ্ছার কোনো ঘাটতি নাই। আমি কালকেও বসেছিলাম আমার অফিসারদের নিয়ে, পরশুদিন বিকেলে তো মানে আনঅফিসিয়ালি বসেছি, আমি যেহেতু জয়েন করিনি, কালকে অফিসিয়ালি বসেছিলাম। সবাইকে বলা হয়েছে, আপনাদেরও বললাম, আপনারা যদি কোনো তথ্য পান আমাদের দিয়ে হেল্প করবেন। থ্যাংক ইউ। ফরিদপুরে আপনাকে স্বাগত জানাচ্ছি আবারও। যেহেতু একটা প্রেক্ষাপটের পরিবর্তনের মাধ্যমে দেশের এখন অস্থিরতা যে চলমান বা শান্তি হচ্ছে এবং না বাস্তবতার ভিতরে আমরা সব কিছুই লক্ষ্য করছি। পুলিশের কাছে আমাদের অনেক প্রত্যাশা থাকবে, মানুষের প্রত্যাশা ছিল, কিন্তু বিগত সময়ে যে পুলিশ যে পরিবেশ ছিল সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করব যে সাধারণত সবসময় দেখি ক্ষমতাসীনদের মাধ্যমে পুলিশ নিয়ন্ত্রিত হওয়ার কারণেও পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। যে সংস্কার ছাত্র আন্দোলন জনতা আন্দোলনের মাধ্যমে আমরা যে সংস্কার করে আজকে শান্তির দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, আমার কাছে মনে হয়েছে যে আজকে আপনার এই বাসরাতে বিড়াল মারার মতো আপনি এখন থেকে শুরু করতে হবে। সেই ধরনের দুষ্কৃতির লোক যেন সমাজে মাথাচাড়া না দিতে পারে। সেক্ষেত্রে মাদকের বিষয় থাকে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডকে অসামাজিক কর্মকাণ্ড লিপ্ত থাকে, এইসব প্রভাবশালী ব্যক্তিরা তারা হয়তো কোনো না কোনো উপায়ে আবারও সেই পুলিশকে ব্যবহার করতে চাইবে, যে কোনো দলে বা ধর্মে বা মতের হতে পারে। আমার চাওয়া থাকবে আপনারা যেন বিগত দিনের সেই অভিজ্ঞতা থেকে আমরা আমাদের বর্তমান সময়ের পরিবেশ যে শান্তির জন্য যে কাজ করা, সেই জায়গায় হয়তো আপনারা কাজ করবেন। আরেকটা বিষয়, এই অরাজকতার পরিস্থিতিতে ফরিদপুরে বেশ কিছু সিসি ক্যামেরা আপনাদের প্রশাসনে যেগুলো ধ্বংস হয়েছে সেগুলো পুনরুদ্ধার করে আবার সংস্কার করলে হয়তো শহরে কিছু নিরাপত্তা কাজ করবে। আর পাশাপাশি আসলে পুলিশ এখনো স্বাভাবিক পর্যায়ে যায়নি বা যাওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে আমরা সাংবাদিকরাও আমাদের পক্ষ থেকে আপনাদের সহযোগিতার প্রয়োজন হলে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ। বলি ফরিদপুরে যে মাদকের যে বিস্তার এবং সম্প্রতি যে ঘটনাটা ঘটে গিয়েছে কোতোয়ালি থানায় অস্ত্র লুটের বা এরকম একটা বিষয় ঘটেছে, এই অস্ত্রগুলো উদ্ধারে আপনার
পাশে আমাদের বিশেষ ইয়ে আছে, এগুলা উদ্ধারে আপনি সচেষ্ট হবেন। আর আরেকটি বিষয় আমাদের সাংবাদিকের জানার জন্য যে আসলে এই মানে কি পরিমাণ অস্ত্র এখানে ছিল বা এই পর্যন্ত কি উদ্ধার হয়েছে বা প্রতিদিন এই যৌথ অভিযানে কি উদ্ধার হয়, এই বিষয়টা যদি আমাদের পত্রিকা স্তরে বা অথবা মিডিয়ায় জানানো হয় তাহলে আমরা এটা রেকর্ড করতে পারি যে এতগুলো অস্ত্র পাওয়া গেছিল, এর মধ্যে এই পরিমাণ রিকভার হয়েছে, এই বিষয়টা। আর আরেকটা বিষয় আমি আপনাকে, যেহেতু নতুন আসছেন, একটা বিষয় প্রথম থেকেই একটু অনুরোধ করতে চাই যে আপনার কোতোয়ালি থানা অথবা আপনার যে পুলিশ স্টাফ আছে, তো এদের অনেকের স্বেচ্ছাচারী, অনেকের অনিয়ম, অনেকের অন্যায়, সেইটা দেখা গেছে। আমরা বিগত দিনে আমরা পুলিশ সুপার মহোদয়কে বলার চেষ্টা করেছি বা এইভাবে মানে বললেও এইটার কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। পক্ষান্তরে কিন্তু এই মানে মানে এই রেসটা দেখা যায় যে জেলার যে প্রধান আছেন তারই দুর্নাম হয়েছে বা তার উপরে এসে ভোট দিয়েছে। মানে এইটা যেন না হয়। আপনি পুলিশের যদি কোতোয়ালি থানায় আপনার একজন সোর্স বা আপনার একজন লোক থাকে যে কে কে মানে কিভাবে চলে বা কার কে মাদকের সাথে জড়িত, কে একটা সন্ত্রাসী বাহিনীর মানে মেনটেন করে বা কিছু, এইটা যদি আপনি একটু দেখেন বা তাকে সরিয়ে দেন অথবা তাকে একটু প্রেসারে রাখেন, তাইলে এগুলো মাথার চারে দিয়ে ওঠার কোনো সুযোগ থাকে না। আর আরেকটি বিষয়, আমরা আসলে বাংলাদেশ বা আমরা এখন ফরিদপুরে আছি, ফরিদপুরের নাগরিক, সেই হিসাবে ফরিদপুরটা আমরা অনেক ভালো রাখতে চাই। তো একার দ্বারা পুলিশের যেরকম ভালো রাখা সম্ভব না, এর সাথে আমরা সাংবাদিকরাও জড়িত আছি, সবাইকেই ভালো থাকতে হবে। আপনি আমাকে কিছু ভালো পরামর্শ দিবেন, আমরাও আপনাদের কিছু তথ্য দিব, সেই তথ্য যদি গ্রহণ করে আপনারা একটু উদ্যোগ নেন তাহলে ভালো হয়। কিন্তু আমি এর আগে দেখেছি যে দুই একটা বিষয়, যে এক জায়গায় মাদকের ব্যাপার আছে, আপনি একটা ভালো কথা বলেছেন যে একটা ঘটনা আগে আমাকে যদি একটু জানান আমি একটু উদ্যোগ নিতে পারি। তো আসলে দেখা গেল আমি নিউজ করার আগে আপনাকে জানালাম যে এখানে একটা গ্রুপ আছে অথবা মাদক আছে বা এটা আছে। এখন আপনার থানা থেকে যদি বলা হয় যে আপনি এই ব্যাপারে একটা লিখিত দেন, দেখি এটা নিয়ে কি করা যায়। আসলে আমার একটা মোবাইল ফোন, আমার একটা আইডেন্টিটি, আমি একটা রিপোর্টার, আমার পরিচয় দিচ্ছি। এখন আমার যদি লিখিত দেওয়া লাগে, সব কিছু তো লিখিত দিয়ে এটা সম্ভব না। আপনি ফরিদপুরটাকে ভালো রাখতে চান, আমরাও ভালো রাখতে চাই, শান্তির শহর হিসেবেই এটা চালাতে চাই। কিন্তু আপনি আমাকে সহযোগিতা করবেন, আমি আপনাকে সহযোগিতা করব। যদি আপনি আমাকে সহযোগিতা না করেন, আমি তো আর আপনাকে সহযোগিতা করব না। তো আমি চাই যে আপনি আমাকে কিছু দিবেন, আমরাও আপনাকে তথ্য দিয়ে এবং ফরিদপুরটাকে সুন্দর রাখার জন্য আমরা সার্বিক চেষ্টা করব। সার্বিক আপনার আগমন এবং আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগত জানাই। চাকরি সূত্রে আপনি পদ্মা পাড়ি দিয়েছেন। নর্থ বেঙ্গলের লোকজন ভয় পায় প্রবক্তা পদ্মাকে, যদিও পদ্মা খোলার প্রবক্তা নাই, পদ্মা সেতু হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে গেছে। তবে পদ্মা সেতু হওয়ার আগে যদি আপনি আসতেন তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম যে সারা বাংলাদেশের সব জায়গাতেই আপনি কাজ করতে চান, সবার সাথেই মিশতে চান। তো আমি নর্থ বেঙ্গলে দেখেছি যে আসলে পদ্মাটাকে তারা একটা ভয় মনে করে, এটা ফাঁকি বন্দর মনে করে এবং মনে করে ওদের সাথে আমাদের কৃষ্টি কালচার মেলে না। কিন্তু আসলে বিষয়টা হলো যে আমরা এক দেশের লোক। আমার কাছে যেটা মনে হয়েছে যে নর্থ বেঙ্গলের লোকগুলো একটু সরল প্রকৃতির হয়, আর আমরা যারা আছি আমরা একটু কর্তৃত্বপরায়ণ, হিংস্র, গরল, এ জাতীয় লোক হই আর কি সাধারণত। এরকম দেখি আমরা, শুনি আমরা, এরকম একটু শুনতে জানতে অভ্যস্ত। আপনি যে প্রথমে আমাদের উদ্দেশ্যে যে বক্তব্য রাখলেন, আমি মন্ত্রমুগ্ধের মতো আপনার বক্তব্য শুনছিলাম এবং আপনার যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, প্রত্যেক বাক্যের মধ্যে যে প্রতিভাত হয়েছে সেটা আমাদের মুগ্ধ করেছে। আমি চাই আপনি যতদিন করে আছেন সরকারি চাকরিতে, আসা যাওয়াটাই জীবনের বা চাকরির ধরন, আপনি এই মুগ্ধতা নিয়েই শেষ চলে যাবেন, এটাই আমার প্রত্যাশা। আর যে কথাগুলো জাহিদ জীবন বলছিল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমরা পুলিশের সাথে একসাথে কাজ করতে চাই। পুলিশ এবং প্রেস আমরা কখনো কিন্তু ভিন্ন হবি না, কিন্তু সমস্যা হয় যে আমরা যখন তথ্যের যোগান ঠিকমতো পাই না। আপনি ভাবলে অবাক হবেন যে আমাদের গত 5 তারিখে
ফরিদপুরে 3টা থানা বুঝিয়ে দেওয়া হয়েছে, কোতোয়ালি, সদরপুর এবং মধুখালী। এই 3টে থানার ব্যাপারে যে মামলা হয়েছে তার কপি আমরা পাই। কি পরিমাণ অস্ত্র হয়েছে তার কপি আমাদের দেওয়া হয়নি। আমি বুঝি না এরকম ঝাঁক গুড় অবস্থাটা কেন। মিডিয়ার সাথে যদি পুলিশের সম্পর্ক যদি এত ভালোই হয়, যদি আমরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে চাই, তাহলে বাধা কেন? এমনও ঘটনা ঘটেছে যে আমি এক থানায়, কোতোয়ালি থানায় গেছি, ওসি সাহেবের কাছে একটা তথ্য চাইলাম, বুঝে বলে আমি বলে দিচ্ছি ওই পরিদর্শন তদন্ত দিয়ে দেবে। পরিদর্শন তদন্তের কাছে গিয়ে যা শুনলাম তার বলে দিল, উনি আবার গোপনে বলে দিতে দিয়ে দেন। তো এই যদি মানসিকতা হয়, তাহলে আমাদের সাথে পুলিশের ভাবমূর্তি বাড়বে কীভাবে? এবার প্রত্যাশার কথা এইটা যে প্রশাসনের যে প্রধান যে ব্যক্তি, তার আচরণের উপর টোটাল জেলার অধস্তক যে পুলিশ কর্মকর্তা আছে তাদের মানসিকতার প্রতিফলন হবে, এটা আমি মনে করি। আপনি যদি সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে দিক নির্দেশনা দেন প্রত্যেকটা থানাতে, প্রত্যেকটা ওসিকে তদন্তকে যে তথ্যের ব্যাপারে সাংবাদিকদের সাহায্য করার জন্য, তাহলে আমার মনে হয় আরো উপকৃত হব। কারণ কি, যদি পুলিশ কথা না বলে, যদি পুলিশ ফোন না করে, তাহলে তথ্যের বিভ্রান্তি হতে পারে, সহজভাবেই সম্ভব। তখন কিন্তু সাংবাদিকতা বা কারো কারো দূরভিসন্ধিমূলক এই বক্তব্য আপনার থাকবে না। কিন্তু আপনি যদি আন্তরিক হন, আমরা যদি আন্তরিকতার সাথে সেই তথ্যগুলো পাই, সেক্ষেত্রে এই সীমারেখাটা ছিঁড়ে যাবে এবং আমরা সঠিক নিউজে উপস্থাপন করতে পারবো। আমরা সঠিক নিউজে উপস্থাপন করতে চাই এবং আমরা যে যারা মূলধারা পত্রিকাগুলো, মূলধারা ইলেকট্রনিক মিডিয়াগুলো তাই করে থাকে। তবে এটা যে কিছু কিছু ইউটিউবার আছে, তারা নানা রকম বিভ্রান্তি ছড়ায়, যেগুলোর রেজিস্ট্রেশন নাই, তাদের দায়িত্ব আমরা বলতে পারবো না। কিন্তু আমরা চাই পুলিশ, প্রশাসন, প্রেস মিলে এই দেশকে, এই শহরকে একটি সুন্দর শহর, শান্তিপূর্ণ বসবাসযোগ্য শহর হিসেবে করতে চাই। ইদানিং আমাদের একটা প্রবণতা দেখছি যে হঠাৎ শিক্ষার্থীরা খেতে গিয়ে একটা সরকারি অফিসে গিয়ে তালা দিয়ে দিচ্ছে। এইগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, এইভাবে তো চলতে পারে না। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তার সংশ্লিষ্ট অধিদপ্তর আছে, তার বিরুদ্ধে কর্মকর্তা আছে, তার কাছে অভিযোগ করতে হবে, যেটা বারবার শিক্ষা উপদেষ্টা সহ বিভিন্ন মহলকে বলা হচ্ছে, কিন্তু আমরা করছি না এবং সেক্ষেত্রে পুলিশও কোনো ভূমিকা রাখছে না। তা আমি মনে করি যা ঘটে গেছে, অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের ভগ্নস্তূপের মধ্যে থেকে আবার গা ঝাড়া দিয়ে তুলে দাঁড়াতে হবে এবং আমাদের কাজের দৃঢ় পায়ে এগিয়ে যেতে হবে, সেই প্রত্যাশা রেখে এবং আপনাকে পুনরায় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। তাকে শুভেচ্ছা জানাচ্ছি, পাশাপাশি প্রেস ক্লাবের পক্ষের থেকে ওদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ছোট করে একটু কথা বলি, যেহেতু আমার বড় ভাই একটা কথা বললেন যে অস্ত্র, আমি যতটুকু জানি 2009 সালের পরের থেকে যারা অস্ত্র নিয়েছেন তাদের ব্যাপারে এখানে অস্ত্র জমা দেওয়ার কথা হচ্ছে। আমি বলতে চাই যে অস্ত্র টোটালি যারা আছে সবার অস্ত্রটাই নেওয়া হোক এবং সেই অস্ত্র কাদেরকে দেওয়া হচ্ছে, সেই অস্ত্রটার ব্যবহার কীভাবে হচ্ছে, এই জিনিসটাও আপনার একটু নজর রাখবেন। আসলে কি অস্ত্র সে পাওয়ার যোগ্য কিনা, যোগ্য ব্যক্তিকেই বিগত দিনে, কারণ অস্ত্রটা অনেক সময় দেখা যায় রাজনৈতিক কারণে হয়ে থাকে, আবার কেউ ব্যবসায়িক কারণে থাকে। যদি রাজনৈতিক কারণে হয়ে থাকে সেগুলিও আপনার একটু নজর দেবেন, আসলে এই জায়গাটা সে পাওয়ার যোগ্য কিনা। আমার আর ছোট ভাই বলছেন ইজি বাইক সম্পর্কে, আমি বলবো ইজি বাইকে যারা চালক আছে, এই চালকদেরকে যদি আমরা প্রাথমিক একটা ধারণা দিই যে তুমি এই নিয়মের মধ্যে তুমি চলবা, তাহলে কিন্তু তারা অনেকটা নিয়ন্ত্রিত হবে। এমনি বিশৃঙ্খলভাবে বা টিআই সাহেব যদি চেষ্টা করে যে আপনি দায়ী তাকে না এইভাবে চলে, এইভাবে হবে না। কালকে ব্যাগ চালাচ্ছে, আজকে ইজি বাইক চালাচ্ছে, তার কোনো ধারণাই নেই। এই ধারণাটা যদি তাদেরকে দেওয়া যায় তাহলে আপনার নাকি টিডিসি ওরা সামান্য 50 টাকার বিনিময়ে একটা ড্রাইভিং শিক্ষা দিতে চায়। যে একটা শিক্ষা তাদেরকে যদি দেয়, একটা সার্টিফিকেট দেয়, তাহলে অন্তত রাস্তায় তো সার্টিফিকেট আছে কিনা যদি থাকে, তাহলে পরে একটা কিছু বলা যেতে পারে। এই জিনিসটা আমি মনে করি আনা দরকার। আর একটা বিষয় হচ্ছে, আমরা যারা সাংবাদিকতা করি,
রাস্তাঘাটে যখন আমরা বিভিন্ন সংঘর্ষ বা বিভিন্ন বিশৃঙ্খল অপ্রীতিকর ঘটনায় যাই, তখন আমাদের পুলিশের সাথে একটা ভূমিকা আসে। অনেক সময় দেখা যায় যে আমাদের নিউজের ক্ষেত্রে তাৎক্ষণিক একটা বক্তব্য লাগে। এখন বক্তব্য নিতে যাই এমন একটা অবস্থা দাঁড়ায় যে আমি ওই নিউজটা, অনেক নিউজ আমাদের করাই হয়, একটা পুলিশের বক্তব্য না পেলে আমরা নিউজ, কিন্তু পুলিশ কিন্তু তার একটা নর্মাল একটা বক্তব্য তখন দিয়ে দিতে পারে। সে বলল ওসি সাহেব দেবে, ওসি সাহেব বলতেছে আমাদের এসপি সাহেব দেবে, এরকম করতে করতে দেখা গেল এসপি সাহেব আমি পাইলাম না। এই বিষয়গুলি একটু ক্লিয়ার হওয়া দরকার, যাতে আমরা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পুলিশের যদি কোনো বক্তব্য থাকে আমরা যেন তাৎক্ষণিক নিতে পারি, এই বিষয়টা আপনি নজরে রাখবেন। পরিশেষে যে কথাটুকু বলবো যে দেশের একটা 5 তারিখের পরে কিন্তু আমরা একটা নব উদ্যমে আজকে আমরা ধাবিত হচ্ছি। সেই জায়গায় আপনি নতুনভাবে একটা, আমরা ফরিদপুরবাসী নতুন একটা এসপি পাইছি, আপনিও নতুনভাবে এখানে আসছেন। আপনার কাছে